আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল। জাপান বাংলা ব্লগ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিজিট হলো মিসুজোই টেম্পল। এটা জাপানের ঐতিহ্যবাহী টেম্পলগুলোর মধ্যে অন্যতম। চলুন তাহলে আর সময় নষ্ট না করে ঘুরে দেখি এই টেম্পলে আমাদের জন্য দেখার মতো কী কী জিনিস আছে। আগে বলে রাখা ভালো, জাপানের টেম্পলগুলো আমি এ যাবৎকালে যতটুকু দেখেছি সবগুলোই কিছুটা পাহাড়ি অঞ্চল বা টিলার উপরে অবস্থিত। খুব সম্ভবত বৌদ্ধ ভিক্ষুরা নির্জনতা পছন্দ করতেন। তো পাহাড় বা লোকারণ্য থেকে একটু দূরে নির্জনতা বিকল্প হতে পারে না। প্রকৃতির নয়নাভিরাম জায়গায় অত্যন্ত সুশোভিত একটি এলাকা এটা। আসার পথে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা দেখে আসলাম। আশা করি ভবিষ্যতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। চলুন তাহলে আর দেরি না করি, আমরা শুরু করি। মিসুজোই টেম্পল অনেক ঐতিহ্যবাহী টেম্পলগুলোর মধ্যে এটি একটি অন্যতম। ডিয়ার ভিউয়ার্স, মিসুজোই টেম্পল 500 বছরেরও বেশি সময় ধরে তার গৌরবোজ্জ্বল ধারা অব্যাহত রেখেছে। এর যাত্রা শুরু হয়েছিল 1469 সালে। এটা মিকোইন মন্দিরটি কাওয়াগুচি শহরের থেকে একটু দূরে অবস্থিত। যতটাই দূরে হোক না কেন, এখানকার প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখে পথের ক্লান্তিটুকু মনে হয় না যেন খুব বেশি ক্লান্তিকর। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। ডিয়ার ভিউয়ার্স, আমরা বলতে বলতে মিসুজোইন টেম্পলের মূল ফটকে চলে এসেছি। চলুন ভেতরে প্রবেশ করা যাক এবং দেখা যাক আমাদের জন্য আসলে কি কি অপেক্ষা করছে। ঢুকেই হাতের ডানে বসার মতো স্থান আছে। এখানে একজন বিদেশি বসে বিশ্রাম নিচ্ছেন। আমি পূর্বেই অনুমতি নিয়ে নিয়েছি যাতে করে কোনো সমস্যা না হয়। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের একটা মজার জিনিস দেখাই। এখানে দান বাক্স আছে, যার যার সামর্থ্য অনুযায়ী এখানে দান করা হচ্ছে। ধর্মীয় এগুলোতে সবগুলোতেই আমার ধারণা এরকম ব্যবস্থা আছে। এখানে 200 ইয়েনের বিনিময়ে ভাগ্য পরীক্ষার করার কিছু ব্যাপার আছে। এটার সাথে আমি পরিচিত হয়েছিলাম গত 2 বছর আগে সর্বপ্রথম। যদি আমার স্মৃতি আমার সাথে প্রতারণা না করে, তাহলে আমার ধারণা এখানে বিভিন্ন ধরনের কাগজগুলোর ভেতরে ভবিষ্যৎবাণী করা আছে। আপনি আপনার ভাগ্যে কী আছে এখান থেকে যখন আপনি তুলে নেবেন কোনো কাগজ, আপনি বুঝতে পারবেন যে আপনার ভবিষ্যৎবাণী কী হতে পারে। চলুন আমরা আরেকটু ঘুরে দেখি। এখানে আরেকটি ঐতিহ্য আছে ওদের। জাপানিজরা বিশ্বাস করে, বৌদ্ধ ধর্মে সাধারণত তারা বিশ্বাসী। তারা এখান থেকে যে চিরকুটগুলো পায় সেটা এই স্থাপনাতে ওরা বেঁধে রাখে। ওদের বিশ্বাস ভাগ্য সুপ্রসন্ন হবে এমন কিছু একটা। যদি আমি খুব ভালো জানি না, আমরা বলা ঠিকও না। চলুন সামনে আমরা প্রবেশ করি এবং আমরা দেখি এখানে কি আছে। এখানে সাময়িক বিপণন এবং একটি লাইব্রেরির মতো দেখা যাচ্ছে। মন্দিরের এটা একটি অভ্যর্থনা কক্ষ, পাশাপাশি বিভিন্ন ধরনের উপাসনালয়ের যে উপকরণ এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।
আমি আবার অনুমতি নিয়ে নিয়েছি এখান থেকে। লাইব্রেরি প্লাস এখানকার তথ্য সম্প্রচার কেন্দ্র বলা যাবে। এখানে কিছু বই আছে, যে বইগুলোর মাধ্যমে এই মন্দির সম্পর্কে অনেক ভালো ধারণা পেতে পারি। ছোট্ট একটি নালার মতো করে দেওয়া হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। জাপানের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে, আমার ভালো লেগেছে, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। সেটা রাস্তায় হোক, সেটা মন্দিরে হোক, বা যে কোনো জায়গায়, সবাই পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুব বেশি পছন্দ করে।おはようございます。すいません、写真大丈夫ですか？すいません、写真大丈夫ですか？はいはいはい、そうです。すみません。ありがとうございました。すみません。একটু আগে যেমনটা বলছিলাম, ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের এই গৌরবময় ঐতিহ্যবাহী মিসুজুইন টেম্পল নিয়ে আসার পাশাপাশি আমি কিছু এখানকার তথ্য দেওয়ার চেষ্টা করব এখানকার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে। 1469 সালে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মিকুইন মন্দিরটি কাওগুচি শহরের থেকে একটু দূরে অবস্থিত। আমি যেমনটা প্রথমে বলেছিলাম, মোটামুটি 550 বছরের বেশি সময় ধরে এর ইতিহাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। এখানে একটি ড্রাগনের মুখ থেকে পানি পড়ছে। আমরা সাধারণত জানি ড্রাগনের মুখ থেকে আগুন বের হয়, কিন্তু জাপানে কত কিছুই না ভিন্নতা আছে। তো ভিউয়ার্স, আমরা এখন মূল মন্দিরের প্রধান ফটকদ্বারে উপস্থিত হয়েছি। এটা মন্দিরের প্রধান ফটকদ্বার। আমরা এখন প্রবেশ করব। মন্দিরের ফটকদ্বারে প্রবেশ করার পূর্বে এখানকার সম্পর্কে আরেকটু ধারণা দিয়ে দিই। মিসুজুইন মন্দিরটি একটি প্রধান মন্দির। গোসুইনের 11টি গক্কু, যেটাকে লাল সিল বলা হয়, এবং 44টি শাখা মন্দিরের মর্যাদা পেয়েছিল, যেটিকে কাগজের শহরের অন্যতম প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি করে গড়ে তুলেছিল, যা এটি পরে কাওয়াগুচি, উরাওয়া, সোকা, কোশিগায়া, ওমিয়া এবং অন্যান্য মন্দিরগুলোকে প্রভাবিত করেছিল। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। এখানে ছোট্ট একটি মন্দির দেখা যাচ্ছে। সম্ভবত তাকে উপাসনা করে কিছু দেওয়া হয়েছে মন্দির। এখানে একটি মূর্তি, তার হাতে একটি তলোয়ার দেখা যাচ্ছে। উনি সম্ভবত মন্দিরের রক্ষক, আমি ঠিক জানি না। চলুন ভেতরে প্রবেশ করা যাক।
ডিয়ার ভিউয়ার্স, এখানে আরেকটি মূর্তি দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মূর্তিটি একজন ভিক্ষুর, ওনার হাতে একটি লৌহদণ্ড আছে, ওনার বাম হাতে ছোট্ট একটি শিশু, আরও দুটো ছোট্ট শিশু বসে আছে, তার মধ্যে একজন প্রার্থনারত। অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটি মন্দির। চলুন আমরা আরেকটু ভেতরে যাই। এটা মূলত মূল মন্দিরের অংশ। এখানে একজন ভিক্ষু দাঁড়িয়ে আছেন, জাপানের ঐতিহ্যবাহী পোশাকে আরেকজন আছেন, এখানে দেখা যাচ্ছে। এখানে আরেকটি মূর্তি দেখা যাচ্ছে। আমরা যে মন্দিরটিতে এখন এসেছি, এই মন্দিরের মূল যে উপাসনালয়, এখানটায় আমার ধারণা এখন ভেতরে উপাসনা চলছে, তাই আর ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। তবে আমি আপনাদেরকে এর পুরো অংশটুকু দেখাতে পারি বাহির থেকে। ধারণা করা যায় 550 বছরের বেশি সময় এর পুরনো এই ঐতিহ্যবাহী মন্দিরটি কাওয়াগুচি শহরে অবস্থিত, যা 1469 সালে নির্মিত হয়েছিল। এখানকার প্রার্থনার সম্পর্কে আরেকটু বলে রাখি। এই মন্দিরটি কাইজুজান মানকুকুজি ও মিকোইন বলা হয়। যদিও এর উৎপত্তি 500 বছরের বেশি আগে পাওয়া যায়, তবে এটি কিশোর একজন সন্ন্যাসী একাই হুনাইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যার জন্ম 1443 সালে। এই কাই হুইন অল্প বয়সে কোয়া পর্বতে আরোহণ করেছিলেন এবং মিউইনের প্রধান পুরোহিত এইসন হুইনের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন, যার পরে তিনি একজন সন্ন্যাসী হিসেবে নিযুক্ত হন। আমরা আরেকটু সামনে অগ্রসর হচ্ছি। একটি উপাসনালয় আছে, আমার ধারণা এই কক্ষটির ভেতরেও একটি মূর্তি আছে উপাসনাযোগ্য। আমি একটু আগে কথা বলে সেটা জানতে পেরেছি। চলুন আমরা এর সামনে যাই। মন্দিরটির অগ্রভাগে একটি বিশাল আকৃতির পাতিল দেখা যাচ্ছে। এখানে আগরবাতি জ্বালানো হয় উপাসনার একটি অংশ হিসেবে।
আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে একটি নাম ফলক আছে। সম্ভবত এই মন্দির সম্পর্কে কিছু তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে। ওহাই গোজাইমাস। ডিয়ার ভিউয়ার্স, এটা জাপানের ঐতিহ্যের মধ্যে একটি। সাধারণত প্রায় মন্দিরেই এমন কিছু ফলক দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের দেবতাদের নাম ফলক দেওয়া আছে, তাদেরকে স্মরণ করা হয় প্রার্থনার সাথে। আমরা এখানে ছোট্ট একটি মূর্তির দেখা পেয়েছি। থেকে দেখা যাবে কিনা আমি ঠিক জানি না। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা মূল মন্দিরের পাশেই একটি স্থাপনার সামনে এসেছি। সাধারণত বিভিন্ন ধর্মে উপাসনাকারীদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। উপাসনা করার জন্য যে আহ্বান করা হয়, তো বৌদ্ধ ধর্মে ঘণ্টা ধ্বনি দেওয়ার ব্যবস্থা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি ঘণ্টা টাঙানো আছে, যার মাধ্যমে উপাসনার সময় নির্ধারিত হয়, এমন কিছু একটা। ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা একটু মন্দিরের পেছনের দিকটা ঘুরে আসি। মন্দিরটি সারা বছর ধরেই বৌদ্ধদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। নববর্ষের বিশেষ গ্রেট গোমা অনুষ্ঠান থেকে শুরু করে বসন্তকালীন চেরি উৎসবগুলো এখানে পালন করা হয়। বছরের শেষে নববর্ষের প্রাক্কালে এগুলি প্রাচীনকাল থেকে চলে আসা ইতিহাস ও ঐতিহ্যর অভিজ্ঞতা লাভের সুযোগ রয়েছে। এটা মন্দিরের পেছনের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু বৌদ্ধ ভিক্ষুদের মূর্তি রয়েছে, কেউ প্রার্থনারত আছেন, কেউ নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। আমার ধারণা এরা সবাই একসময় এই মন্দিরে পুরোহিত ছিলেন বা ভক্ত হতে পারেন। ভিউয়ার্স, চলুন আমরা একটু উঁচুতে যাই। খুব সম্ভবত
এখানে একটি কবরস্থান রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য। ঘণ্টাধ্বনি পড়ে গেছে, আমি ঠিক জানি না কী কারণে ঘণ্টাধ্বনি দিয়েছে, সম্ভবত প্রার্থনা শুরু হবে। বলতে বলতে আমরা এই মন্দিরটি যদিও একটু উঁচুতে অবস্থিত, সেই স্থাপনা থেকেও আরেকটু উঁচুতে এই স্থাপনা। আসুন ভেতরে প্রবেশ করা যাক। আমি আগেই অনুমতি নিয়ে নিচ্ছি, তারা বলেছে এখানে ছবি তুলতে বা ভিডিও করতে কোনো সমস্যা নেই। এটা হলো সেই কবরস্থান, চলুন আমরা একটু দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থান পরিষ্কার করার জন্য সরঞ্জাম দিয়ে রেখে দিয়েছেন। এখান থেকে নিয়ে পরিষ্কার করে আবার রেখে দেওয়া হয়। জাপানের পুরনো ঐতিহ্য এখনও ধরে রেখেছেন তারা। এখানে সারিবদ্ধ করে পরিষ্কার জিনিসগুলো রয়ে গেছে। চলুন আমরা আরেকটু ভেতরে যাই। সারিবদ্ধভাবে অত্যন্ত গোছানো অবস্থা। কয়েকশো কবর হবে এখানে। ফুল দিয়ে মৃতদের শ্রদ্ধা জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কবরের নাম ফলকের পাশে ফুল রাখার ব্যবস্থাও আছে তাদের আত্মার শান্তির জন্য। ভিউয়ার্স, আমরা এখন এই মন্দিরে অবস্থিত যে কবরস্থান, এটার দ্বিতীয় অংশে চলে এসেছি। এখানেও কয়েকশো, সব মিলিয়ে হাজারের উপরে হবে কবর।
আমার ঠিক জানা নেই কত হাজার হবে। ভিউয়ার্স, এটা কবরস্থানের তৃতীয় অংশ। আমরা একটু প্রবেশ করার চেষ্টা করি। বরাবর প্রার্থনারত একজন ভিক্ষুর দিকে আমরা হেঁটে যাচ্ছি, যার মূর্তি স্থাপিত হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু সময় হাঁটলেই আমরা তার কাছাকাছি পৌঁছে যাব। চলুন গিয়ে দেখে আসি তারকে। ভিউয়ার্স, এক ভদ্রলোকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। যদি আমি ওনার নাম জানি না, এই ভদ্রলোক এই প্রচণ্ড গরমেও, আপনারা জানেন জাপানে এখন বসন্তকালের শেষ অংশে পৌঁছে গেছে ঋতুচক্রে। এখন জাপান গ্রীষ্মকালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তাপমাত্রা আনুমানিক বর্তমান 28 ডিগ্রি সেলসিয়াস চলছে, যা আপনার জন্য মোটামুটি ভালোই গরম। ভদ্রলোক শীতে জামা পরে প্রার্থনারত অবস্থায় দাঁড়িয়ে আছে। খুব ইন্টারেস্টিং। বিয়ার, সত্যি কথা বলতে কি, কবরস্থানের জায়গাটা সবসময় সবার জন্য ভীতিকর, আমার বিশ্বাস। একসময় আমার জন্যও ছিল, কিন্তু আমি জাপানের কবরস্থানে ঢুকে কোনো ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হইনি। আমার কাছে বরঞ্চ মনে হয়েছে এটাও দর্শনীয় স্থাপনা। আশা করি এটুকু আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। ওহাই গোজাইমাস। আমরা মন্দির কবরস্থান থেকে বের হতে হতে আরেকজনের সাথে দেখা হয়ে গেল। উনি একটু উঁচুতে বসে আছেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা সম্ভবত আমার মতো প্রার্থনার শব্দ শুনতে পাচ্ছেন। ভেতরে প্রার্থনা চলছে।
ডিয়ার ভিউয়ার্স, ভিতরে প্রার্থনার শব্দ শুনতে পাচ্ছেন। প্রদীপ জ্বালানো হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আরেকটি কবরস্থানের কাছাকাছি এসেছি। এখানে জাপানিজ বসে বিশ্রাম নিচ্ছেন। চলুন আমরা এখানে যেতে পারি। আমি আগেই বলেছি, সবুজ যে সমারোহ জাপান। আমার ধারণা জীবনানন্দ দাশ সম্ভবত জাপান আসেনি। জাপান আসলে উনি সম্ভবত তার কবিতাটা একটু চেঞ্জ করে বলতেন যে আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। যদি লিখে থাকেন তাহলে উনি এই কথাও লিখতেন, আমাকে দুদণ্ড প্রশান্তিও দিয়েছিল জাপানের সবুজে শ্যামলে পরিবেশ। আমার বিশ্বাস। সত্যিই প্রশান্তিময় একটি জায়গা, দেখার মতো। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আমার আসলে ক্যামেরাটা খুব একটা ভালো না, শক্তিশালীও নয়, যদিও আমি মাত্র শুরু করেছি। আমার এই চলার পথা মাত্র শুরু হলো পথ। যদি আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পাই তাহলে আমি অবশ্যই আরও ভালো কিছু করার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, আরও কিছুদিন আগে আসলে হয়তো বা জাপানের যে ঐতিহ্যবাহী নয়নাভিরাম প্রকৃতির অপার মহিমা, চেরি ব্লসম, এটা দেখানো যেত। কিন্তু দুর্ভাগ্যবশত জাপানের বসন্ত প্রায় শেষের দিকে, গ্রীষ্ম শুরু হয়ে গেছে। একটু মজার ব্যাপার লক্ষ্য করেছেন, কবরস্থানের জায়গাটা এবং আকার আকৃতি 3 ভাগে বিভক্ত। প্রথমে দেখিয়েছি যে অংশটুকু, তারপর অংশটুকু দেখলেন, এখন এই তৃতীয় ভাগ। খুব সম্ভবত আমার ধারণা এটা অনেক 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 পুরনো।
ভিউয়ার্স, চলুন এই জায়গাটা একটু ঘুরে দেখা যাক কি আছে এখানে। এটি একটি মন্দির, আমরা ধীরে ধীরে মন্দিরের কাছাকাছি যাচ্ছি। ফটক,すいません。おはようございます。これは写真大丈夫ですか？すいません。ありがとうございました。একজন জাপানি পরিষ্কার করছেন পাতা। আমি আবার অনুমতি নিয়ে নিলাম। এটা মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত। চলো কাছাকাছি গিয়ে দেখি। আপনাদের একটি মজার ব্যাপার বলি। আমার কর্মসূত্রে জাপানের প্রার্থনায় অংশগ্রহণ করতে হয়েছিল। সক্রিয় অংশ নয়, আমি জাস্ট দর্শকের ভূমিকা রেখেছিলাম। আমি সেখানে মজার ব্যাপার দেখেছি, ওরা প্রার্থনার একটা অংশে মদ রেখেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কেন রেখেছো, ওরা বলেছিল যে এটা ওদের ঐতিহ্য। আমি বুঝি না নেশা জাতীয় দ্রব্য কীভাবে ঐতিহ্যের অংশ হয়। হয়তো বা এটাই সত্যি বলতে ওদের ঐতিহ্য হতে পারে। চলুন এবার আমরা একটু এই মন্দিরটির বাম দিকে ঘুরে আসি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানেও সেই ভাগ্যলিপির যে কাগজ পেতে রাখা হয়েছে, যেমনটা আমরা শুরুতে দেখিয়েছিলাম। এখানে কিছু ফলক রয়েছে। প্রতিটা প্রার্থনা কেন্দ্রেই প্রার্থনা সংক্রান্ত বই পাওয়া যায়। একজন জাপানিজ প্রার্থনার বই কিনে নিয়ে যাচ্ছেন। চলো নিচে নেমে যাওয়া যাক। আরেকটু তথ্য দিয়ে দিই, জাপান সম্ভবত কোনো স্থাপনা বা কোনো জায়গায় বা উঁচুতে কোনো সিঁড়ি দিয়ে ওঠার সময় ওরা বাম পাশটাকে ব্যবহার করে, আর নামার সময় ডান পাশ। এসকেলেটরে উঠলেও
ওরা ডান পাশটা ইমার্জেন্সি এক্সিটের জন্য রেখে দেয়, যদি কারোর প্রয়োজন হয় সেই জন্য খুব দ্রুত চলে যেতে পারে। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা মন্দিরটির উত্তর দিকে যাচ্ছি। এখানেও আমার নজর এসেছে একটি মন্দির আছে। জাপানের মন্দিরগুলোর একটি বৈশিষ্ট্য আমার নজরে যেটা এসেছে তা হলো প্রতিটি মন্দির এলাকাতেই একই সাথে একাধিক মন্দির দেখা যায়। চলুন আমরা এবার তেমনই আরেকটি মন্দির পরিদর্শন করে আসি। ভিউয়ার্স, আমরা আরেকটি মন্দিরের সামনে এসেছি। এটি এখন বন্ধ অবস্থায় আছে, তাই কাছ থেকে দেখানো যাচ্ছে না বা ভেতরে নিয়ে যাওয়া যাচ্ছে না। জাপানি ঐতিহ্যবাহী ইমারত স্থাপনা দিয়ে মন্দিরটির নকশা করা। মন্দিরে প্রার্থনার প্রারম্ভে যে ঘণ্টাধ্বনি দেওয়ার ব্যবস্থা থাকে সাধারণত, এখানেও তার ব্যতিক্রম নয়। আরেকটা মজার ব্যাপার লক্ষ্য করেছি, এই মন্দিরটির পাশেই শেষ প্রান্তে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। ভালো এটা। চলুন সামনে যাওয়া যাক। শেষ ডিয়ার ভিউয়ার্স, মন্দিরের প্রার্থনা শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক প্রার্থনাকারী বেরিয়ে আসছে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের আমাদের পরিদর্শনে প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। যেমনটা প্রথমে বলেছিলাম, মিসুজোইন টেম্পল 550 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী টেম্পল। এখানে আপনাদেরকে আনতে পেরে এবং উল্লেখযোগ্য কিছু অংশ দেখাতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন ভালো লাগলো, যদি কোনো পরামর্শ থাকে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাকে সহযোগিতা করবেন। আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আশা করব পরবর্তীতে জাপানের প্রত্যন্ত অঞ্চল এবং বিভিন্ন প্রদেশগুলোতে, প্রিফেকচারগুলোতে গিয়েও আমি জাপানের ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থানগুলোকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। জাপানের সৌন্দর্য, নৈসর্গিক দৃশ্যগুলো আপনারা আমাদের মতো যাতে উপভোগ করতে পারেন, জাপান সম্পর্কে জানতে পারেন। তাই আমি শরৎ জাপান বাংলা ব্লগের পক্ষ থেকে আপনাদের আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সবাই জন্য শুভকামনা। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কাগুচির মিসুজোই টেম্পল থেকে আপনাদের সকলের মঙ্গল কামনায়
বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।